নমস্কার। আজকে আমরা বাংলা সাহিত্যের এমনই এক অসাধারণ সৃষ্টি আমাটির ভেপু নিয়ে কথা বলবো। চলুন এই গল্পটার একেবারে গভীরে গিয়ে এর মূল ভাবটা একটু বোঝার চেষ্টা করা যাক। দুই ভাই বোনের আনন্দিত জীবনের আখ্যান। দেখুন, এই একটা লাইনে কিন্তু গল্পের পুরো সারমর্মটা লুকিয়ে আছে। এটা আসলে শুধু একটা গল্প না, এটা হচ্ছে আনন্দ আর উচ্ছ্বাসের টইটম্বুর দুটো শৈশবের একটা জীবন্ত ছবি। কিন্তু এই যে এত সুন্দর একটা গল্প, এটা এলো কোত্থেকে? এর উৎসটা জানতে হলে আমাদের এর পেছনের সাহিত্যিক প্রেক্ষাপটটা একটু দেখতে হবে। কারণ বুঝতেই পারছেন, এই গল্পটা একা নয়, এটা আসলে আরও অনেক বড় একটা কাহিনীর অংশ। ঠিক তাই, আমাটির ভেপু আসলে আর কিচ্ছু নয়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই কালজয়ী উপন্যাস পথের পাঁচালীরই একটা অংশ। আর ভাবুন তো, বাংলা সাহিত্যের অন্যতম সেরা একটা উপন্যাস থেকে নেওয়া হয়েছে বলেই কিন্তু এর তাৎপর্যটা আরও অনেক অনেক গভীর। বেশ, তাহলে চলুন এবার গল্পের একেবারে কেন্দ্রে প্রবেশ করি। দেখা করা যাক এর মূল চরিত্রদের সঙ্গে। হ্যাঁ, অপু আর দুর্গা, এই দুই ভাই বোনের জগৎটাকে চলুন একটু কাছ থেকে দেখি। আর এখানেই গল্পের সবচেয়ে অদ্ভুত সুন্দর দিকটা ফুটে ওঠে। দেখুন, অপু আর দুর্গা কিন্তু খুব গরিব একটা পরিবারের শিশু, হতদরিদ্র। কিন্তু মজার ব্যাপার হল, লেখক একদম সচেতনভাবেই ওদের দারিদ্র্যের কষ্টটাকে গল্পের মূল ফোকাস বানাননি, বরং ওদের গল্পটা হয়ে উঠেছে আনন্দ খুঁজে নেওয়ার গল্প। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, তাই না, যে ওদের জীবনে যদি দারিদ্র্যের কষ্টটাই প্রধান না হয়, তাহলে ওদের আনন্দের উৎসটা ঠিক কী ছিল? কোত্থেকে পেত ওরা এত আনন্দ? চলুন পরের অংশে সেই উত্তরটা খোঁজা যাক। আর উত্তরটা হল প্রকৃতি। হ্যাঁ, একদম ঠিক। ওদের সব আনন্দ, সবটুকু বিস্ময়, সব কিছু জড়িয়েছিল ওদের চারপাশের ওই গ্রাম্য পরিবেশটাকে ঘিরে। লেখকের বার্তাটা এখানে ভীষণ স্পষ্ট। আসল আনন্দ কোনো দামি জিনিসে নয়, বরং প্রকৃতির ওই সহজ, সরল রূপের মধ্যেই লুকিয়ে থাকে। আর ওদের আনন্দের উৎসগুলো, ওগুলোও ছিল ঠিক এমনই সহজ, সরল। ভাবুন তো একবার, গ্রামের ফল পেরে খাওয়ার সেই নির্মল আনন্দটা, চারপাশের দুনিয়াটাকে দেখে অবাক হওয়া, আর সব কিছু নিয়ে একটা অদম্য কৌতূহল। ওদের জীবনে হয়তো টাকার প্রাচুর্য ছিল না, কিন্তু প্রকৃতির সম্পদে ওদের জগৎটা ছিল কানায় কানায় পূর্ণ। কিন্তু অপু আর দুর্গার এই গল্পটা, এটা কিন্তু শুধু দুটো বাচ্চার গল্প হয়ে থেমে থাকে না। না, এটা আসলে তার চেয়েও অনেক বড় কিছু। এটা হয়ে ওঠে একটা সার্বজনীন মানবিক অভিজ্ঞতার ছবি। আর এখানেই লেখক আমাদের পরিচয় করিয়ে দেন চিরায়ত শৈশব বা ইটার্নাল চাইল্ডহুডের ধারণার সাথে। মানেটা কি? মানে হল, এই গল্পটা সেই চিরন্তন শৈশবের কথা বলে, যা কোনো পরিস্থিতি বা দারিদ্র্য দিয়ে মাপা যায় না, বরং এর মাপকাঠি হল বিস্ময় আর কৌতূহল। এটা এমন একটা অনুভূতি যা দেশ বা সময় কোনো কিছুর ওপরই নির্ভর করে না, এটা সবার। আর এই সার্বজনীনতার ছবিটা আরও পূর্ণতা পায় যখন আমরা দেখি যে শুধু শিশু দুটোই নয়, ওদের মা সর্বজয়াও যেন এক চিরন্তন চরিত্র। তিনি যেন সেই পল্লী মাতা বা টাইমলেস ভিলেজ মাদারের এক জীবন্ত প্রতিচ্ছবি, যা গল্পটাকে আরও বেশি করে আমাদের সবার গল্প করে তোলে। তো এত সব কিছুর পর প্রশ্ন জাগে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঠিক কী ভেবে এই গল্পটা লিখেছিলেন? তার আসল উদ্দেশ্য বা প্রেরণাটা কী ছিল? চলুন এবার লেখকের ভাবনার জগতে একটু উঁকি দেওয়া যাক। লেখকের মূল লক্ষ্যটা ছিল খুব স্পষ্ট। তিনি দেখাতে চেয়েছিলেন একটা শিশুর আনন্দভরা শৈশবের সাথে প্রকৃতির জগতের যে কি গভীর আর অবিচ্ছেদ্য একটা সম্পর্ক রয়েছে। তিনি আসলে এই নিবিড় সম্পর্কেরই একটা নিখুঁত ছবি আমাদের সামনে তুলে ধরতে চেয়েছেন। আর এই কাজটা তিনি করেছেন কয়েকটা ধাপে, খুব স্পষ্ট উদ্দেশ্য নিয়ে। প্রথমত, তিনি দেখিয়েছেন যে আসল আনন্দটা কিন্তু প্রকৃতিতেই লুকিয়ে আছে। দ্বিতীয়ত, সেই অসাধারণ বর্ণনার মাধ্যমে তিনি চেয়েছেন শিশু কিশোরদের মনকে অনুপ্রাণিত করতে। আর সবশেষে তার চূড়ান্ত লক্ষ্যটা ছিল আমাদের সবাইকে আবারও প্রকৃতির কাছে ফিরে যাওয়ার জন্য উৎসাহিত করা। আর ঠিক এখানেই আমরা এসে পৌঁছাই আমাদের আজকের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবনায়। অপদুর্গার গল্পটা হয়তো অনেক পুরনো, কিন্তু এইটা ২১ শতকের জন্য একটা ভীষণ জরুরি প্রশ্ন তুলে দেয়।
আজকের এই যে প্রযুক্তি নির্ভর শৈশব, এখানে প্রকৃতির জায়গাটা ঠিক কোথায়? এটা একটা খুব শক্তিশালী প্রশ্ন, আর এর উত্তরটা হয়তো আমাদের সবাইকেই খুঁজতে হবে।